সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ভিডিও ক্লাসের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে সুস্বাগতম। হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের বিজনেস স্ট্যাটিস্টিক্স কোর্সের আজকে যে বিষয়টি আলোচনা হবে সেই বিষয়টি হচ্ছে স্যাম্পলিং অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। স্যাম্পলিং অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, এটা তোমাদের 11 নম্বর ক্লাস। এই ক্লাসে আমি তোমাদেরকে স্যাম্পলিং অর্থাৎ নমুনায়ন সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা এই আলোচনায় আমার সঙ্গে থেকে এই বিষয়টির উপরে তোমাদের ধারণা লাভ সম্ভব হবে। আমরা আলোচনার পূর্বে আমরা একটু স্লাইডের আমাদেরকে দেখানোর চেষ্টা করি। অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের 11 নম্বর লেকচার তোমরা দেখতে পাচ্ছ। টাইটেল হচ্ছে লেকচারের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, অর্থাৎ নমুনায়ন এবং এর বিভাজন আর কি। নমুনায়ন সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা বলতে পারি যে আমরা স্ট্যাটিস্টিক্সে বিভিন্ন উপাত্ত নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, অর্থাৎ উপাত্ত নির্ভর স্ট্যাটিস্টিক্স। এখন অনেক বড় সাইজের বা অনেক ব্যাপক উপাত্ত নিয়ে কাজ করা স্ট্যাটিস্টিক্সে অনেক সময় ব্যয়সাধ্য, শ্রমসাধ্য এবং সময়সাধ্য হয়ে থাকে। সেই জন্য অনেক বড় আকৃতির উপাত্ত যখন হয়ে যায় তখন স্ট্যাটিস্টিক্স টুলস এবং টেকনিক্স অ্যাপ্লাই করা খুব কষ্টকর হয়ে যায়। তখনই আমাদেরকে সাইজ অর্থাৎ উপাত্তের সাইজকে ছোট করে নিতে হয়। এখন উপাত্তের সাইজকে ছোট করে নেওয়াই বা যে পদ্ধতিতে উপাত্তের সাইজকে ছোট করে নেওয়া হবে তাকেই আমরা বলে থাকি স্যাম্পলিং। তাহলে স্যাম্পলিং হচ্ছে অ্যানাদার টুলস অ্যান্ড টেকনিক্স অফ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সের আরেকটি টুলস এবং টেকনিক্স যার মাধ্যমে আমরা বড় সাইজের উপাত্ত বা ব্যাপক উপাত্তকে ছোট সাইজে পরিণত করব। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যেন এই ছোট সাইজটা, উপাত্তের সাইজটা যেন বড় উপাত্তকে অর্থাৎ সকল উপাত্তকে প্রতিনিধিত্ব করে, সকল উপাত্তের রিপ্রেজেন্টেশনটা যেন আমাদের সকল উপাত্তের যে রিপ্রেজেন্টেশন যেন হয়, ঠিক সেভাবেই আমাদেরকে স্যাম্পলটা নির্ণয় করতে হবে। তাহলে কি হলো, আমাদের স্যাম্পলিং হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল সেই টুলস এবং টেকনিক্স যার মাধ্যমে আমাদের বড় সাইজের উপাত্ত অর্থাৎ সম্পূর্ণ পপুলেশন যত উপাত্ত রয়েছে সকল উপাত্ত প্রতিনিধিত্ব করে এইরকম একটি ছোট সাইজের উপাত্তর সেট বা সিরিজকে আমরা যে পদ্ধতিতে সেট বা সিরিজকে স্যাম্পল বলা হবে এবং যে পদ্ধতিতে আমরা এই স্যাম্পল সিলেকশন করব সেই পদ্ধতিটাকে বলা হবে স্যাম্পলিং। সেই পদ্ধতিটাকে বলা হবে স্যাম্পলিং। তাহলে স্যাম্পলিং বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন স্যাম্পলিং সিলেকশনের বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন ওয়েজ আছে। আমরা সেই বিষয়ে সুবিধা অসুবিধা, প্রকারভেদ এই বিষয়গুলি আলোচনা করব। তোমাদের স্যাম্পলিং এই চ্যাপ্টারটি পুরোপুরি থিওরিটিক্যাল চ্যাপ্টার। এই চ্যাপ্টারের থিওরি বেসড, কাজেই তোমরা এটা কিভাবে স্যাম্পল সিলেকশন করতে হবে, কোন পদ্ধতিতে স্যাম্পল সিলেকশন করলে এটা অধিক গ্রহণযোগ্য হবে, কারণ আমরা এটুকু নিশ্চিত যে অনেক জায়গায় স্যাম্পল ছাড়া আমাদেরকে উপাত্তকে তথ্যে পরিণত করা সম্ভব হয় না। সেই জন্য আমাদেরকে স্যাম্পলের সহযোগিতা বা স্যাম্পলের আশ্রয় নিতে হয়। আমরা একটু অন্য স্লাইডের মাধ্যমে আবার আমরা একটু দেখি স্যাম্পলের যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেক্ষেত্রে আমাদের আলোচনা করার সুবিধার্থে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন, স্যাম্পলিং এর ইন্ট্রোডাকশন, একটু প্রাথমিক আলোচনা এক্ষেত্রে, অর্থাৎ ভূমিকা। স্যাম্পলিং ইজ দ্য প্রসেস অফ সিলেক্টিং অবজারভেশনস
to provide an adequate description and interference of the population. তাহলে এটা হচ্ছে যে সমস্ত অবজারভেশনস গুলো ঘটে থাকে আর কি পপুলেশনের মধ্যে, সেটাকে প্রক্রিয়ার মাধ্যমে বা সিস্টেমেটিক্যালি বা বিজ্ঞান ভিত্তিক উপায়ে এটাকে একটা ছোট আকারে নিয়ে আসাটাকে আমরা স্যাম্পল বলে থাকি, এবং এই যে পদ্ধতিতে এটাকে নিয়ে আসা হয় সেটাকে স্যাম্পলিং বলি। এখানে স্যাম্পলটা কি করা হয় সেটা তোমরা একটু দেখো। ইট ইজ এ ইউনিট দ্যাট ইজ সিলেক্টেড ফ্রম পপুলেশন। এটা পপুলেশনের মধ্যে থেকে একটা ইউনিট, অর্থাৎ পপুলেশনের মধ্যে যে সকল উপাত্ত আছে সেই সকল উপাত্তগুলোরই একটা ইউনিট নেওয়া হয়। এখানে তোমরা চিত্রে পরিষ্কার হবে, এটাকে আমরা এন দ্বারা পপুলেশন বলি। দেখো অনেকগুলি চিত্র রয়েছে এখানে, মাঝখানে 3, 3 6 আর 3 9, 9 জনকে সিলেকশন করে যেটাকে নেওয়া হয়েছে সেটাকে বলা হচ্ছে স্যাম্পল। তাহলে স্যাম্পলের অন্তর্গত আইটেমগুলি, অবজারভেশনগুলি অবশ্যই সেটা পপুলেশনের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। রিপ্রেজেন্টস দ্য হোল পপুলেশন, যা এই স্যাম্পলটা এই হোল পপুলেশনের প্রতিনিধিত্ব করবে। পারপোজ টু ড্র দ্য ইন্টারফারেন্স, এবং ইনফারেন্স এটা যেন থাকে বা ওটার যেন ভাবমূর্তিটা ওটার উপরে থাকে, সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। হোয়াই স্যাম্পল? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন স্যাম্পল করব, এবং স্যাম্পলিং ফ্রেম এই বিষয়ে একটু আলোচনা করব। কেন স্যাম্পলিং আমরা করব? আসলে স্যাম্পলিং করার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের উপাত্তের আকৃতিকে ছোট করা। আবার শুধু ছোটই নয়, অনেক সময় অনেক উপাত্ত আছে যে ক্ষেত্রে এটার আকৃতি ছোট করা বা ছোট সাইজ নিয়ে পরীক্ষা করা ছাড়া কোনো বিকল্প নাই। যেমন আমি যদি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, একটি ম্যাচ বাক্সে কাঠি কত পার্সেন্ট কাঠি বা কতগুলি কাঠি ভালো আছে তা যদি যাচাই করতে চাই, তাহলে ওই ম্যাচ বাক্সের প্রতিটি কাঠিকে যদি আমি জ্বলাই, প্রতিটি কাঠিকে যদি জ্বালানো হয়, তাহলে প্রত্যেকটা কাঠি শেষ হয়ে যাবে এটা চেক করার জন্য। কিন্তু আমি এর ভিতর থেকে র্যান্ডমলি 2টা বা 3টা বা 4টা যদি কাঠি সিলেকশন করি, সেটা উপরের দিকে সাজানো আছে সেখান থেকে নিতে পারি, ভিতরের দিকে সাজানো আছে সেখান থেকে নিতে পারি, মাঝখানের দিকে থেকে একটা জায়গায় এবং শেষের দিক থেকে 3-4টা নিয়ে যদি 3-4টাকে আমি জ্বালিয়ে দেখি যে 3-4টার ভিতরে 3টা কাঠি জ্বলছে, তাহলে বলবো আমরা ধারণা লাভ করতে পারি যে 75% কাঠি জ্বলনক্ষম বা ভালো। যদি 4টাই জ্বলে তাহলে আমরা বলবো 100%ই ভালো ওই ম্যাচ বক্সের। আবার আমরা যদি একটা জ্বলে তাহলে 25% ভালো। এইভাবে আমাদের এই ক্ষেত্রে স্যাম্পলিং আমাদের জন্য অপরিহার্য। আবার তোমাদেরকে আরেকটি উদাহরণ দিলে এটা পরিষ্কার হবে। যেমন ভাত রান্নার সময় যদি হাঁড়ির ভিতরে ভাত হয়েছে কিনা সেটা বোঝার জন্য কয়েকটি চাউল উঠিয়ে যদি এটাকে পরীক্ষা করা হয়, তাহলেই এটা বোঝা যাবে যে হাঁড়ির ভিতরে ভাতটি রান্নাকৃত হয়েছে কিনা, তৈরি হয়েছে কিনা। সকল ভাতকে দেখার দরকার নেই, একটা বিষয়। এছাড়াও স্যাম্পলিং আরো সময়, শ্রম এবং খরচ থেকে বাঁচানোর জন্য তো করা হয়েই থাকে। তবে এইটুকু মনে রাখতে হবে, স্যাম্পলিং নিতে হবে এমন প্রক্রিয়ায় যেন সম্পূর্ণ সেন্সাসকে সেটা প্রতিনিধিত্ব করে। তাহলে আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখছি পপুলেশন, এটা নিয়ে বেগুনি কালারের যেটা পপুলেশন। হোয়াট ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট স্যাম্পলিং প্রসেস, এটা হচ্ছে স্যাম্পলিং ফ্রেম। এটার মধ্যে থেকে আমরা স্যাম্পলিং ফ্রেম নিব, এখান থেকে আমরা স্যাম্পল নিব। হোয়াট ইউ অ্যাকচুয়ালি অবজার্ভ ইন দ্য ডাটাতে তুমি কি দেখতে পাচ্ছ সেটা। ইনফারেন্স, এটার যেন সম্পূর্ণটার ইনফারেন্স থাকে, এবং স্যাম্পলিং প্রসেস এই চিত্রের মাধ্যমে আমরা এটা দেখলাম। ইফ দ্য পপুলেশন ইজ হোমোজিনিয়াস, যদি পপুলেশন হোমোজিনিয়াস হয় তাহলে তো কথাই নাই, আমরা কিছুতে কেটে ফেললাম, একজনকে, দুইজনকে, এখান থেকে একজনকে কেটে ফেললাম, দুইজনকে কেটে ফেললাম, তাতে কোনো সমস্যা নাই। 10 জন আছে, তার মধ্যে থেকে 5 জনকে কেটে ফেললাম, 5 জনকে নিলাম। এটা পপুলেশন যদি হোমোজিনিয়াস হয় সেক্ষেত্রে আমাদের সমস্যা নাই। কিন্তু যদি হেটেরোজেনিয়াস যদি হয়, তো বিভিন্ন ধরনের যদি পপুলেশন থাকে, তাহলে আমাদেরকে একটা গ্রুপকে, অর্থাৎ এখানে দেখো এখানে বিভিন্ন রং থেকে এখানে এই কালারের একটা নেওয়া হয়েছে, রেড কালারের একটা নেওয়া হয়েছে, এবং একটা ইয়েলো কালারের নেওয়া হয়েছে।
ইয়ে কালারে নেওয়া হয়েছে। এখান থেকে যে হেটেরোজিনিয়াস গ্রুপ হলে সেভাবে এটাকে কাটছাট করা যেতে পারে। স্যাম্পলিং ডিজাইন প্রসেস, ডিফাইন পপুলেশন, আগে পপুলেশনকে ডিফাইন করতে হবে, ডিটারমাইনিং স্যাম্পলিং ফ্রেম, তারপরে স্যাম্পলিং ফ্রেম অর্থাৎ ডিফাইন কত বড় আমার পপুলেশন হবে। যদি মনে করো যে আমি সারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্টুডেন্টের উপরে একটা তথ্য কালেকশন করতে চাই, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলিতে যত স্টুডেন্ট ভর্তি হয়েছে সবাই আমার পপুলেশনের অন্তর্ভুক্ত। সারা বাংলাদেশে যতগুলি কলেজ রয়েছে এবং সেই কলেজে যত স্টুডেন্ট ভর্তি হয়েছে সবাই এই পপুলেশনের অন্তর্ভুক্ত। এখন এখান থেকে আমাদেরকে স্যাম্পলিং ফ্রেম তৈরি করতে হবে, কোনো তথ্যপত্রের জন্য স্যাম্পল নিতে হবে, ডিটারমাইনিং স্যাম্পলিং প্রসিজিয়ার। এখন স্যাম্পলিং কিভাবে এই স্যাম্পলিং আমরা করব অথবা স্যাম্পলকে তৈরি করব তার জন্য প্রসিজিয়ার দুইটা পদ্ধতি রয়েছে আমরা জানি। এইবারে তোমরা দেখো প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং মানে সম্ভাবনার ভিত্তিতে করা হয়, এটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভিত্তিতে করা হয়। প্রবাবিলিটির মধ্যে তোমরা খেয়াল করে দেখো এখানে 1 2 3 4 5 প্রকারের স্যাম্পলিং রয়েছে। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং এন্ড মাল্টি স্টেজ স্যাম্পলিং। 1 2 3 4 5 ওয়েতে অর্থাৎ 5 ওয়েজ টু take sample under probability sampling. On the another way non probability sampling হচ্ছে convenient, judgmental, quota আর snowball sampling। এই চার ধরনের পদ্ধতিতে আমাদের নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আসলে তাহলে স্যাম্পলিং মূলত এদিকে 5 এদিকে 4 9 প্রকার বা 9টা পদ্ধতিতে আমরা স্যাম্পলিং করতে পারি বা স্যাম্পল সাইজ নিতে পারি। ডিটারমাইন অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল সাইজ, তারপরে এটা অ্যাপ্রোপ্রিয়েট যেটা কোন ক্ষেত্রে কোন উপাত্তের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করে সেটা আমাদের বিচার বিশ্লেষণ প্রয়োগ করে সেটাকে সাইজ নিতে হবে। তারপরে এক্সিকিউট স্যাম্পলিং ডিজাইন, তারপরে স্যাম্পলিং ডিজাইনকে এক্সিকিউট করতে হবে। এবার আমরা আসি প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। স্যাম্পলিং এর প্রকারভেদে প্রথমে আসে প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, খুব সিম্পলি যেটা র্যান্ডম বলা হয়। র্যান্ডম মানে দৈবচয়নের ভিত্তিতে all subsets of the frame are given an equal probability random number generators। এটা দেখো অনেকের নাম এখানে আছে, অনেক স্টুডেন্টের নাম এখানে আছে। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টকে যেখান থেকে ইচ্ছা আমি যদি 100টা বা 200টা বা 300টা নিতে চাই, যে কোনো জায়গায় যে কোনো কলেজ থেকে যে কোনো নাম্বার ধরে যে কোনো রেজিস্ট্রেশন নাম্বার ধরে আমি র্যান্ডমলি, এটা লটারির মতো অনেকটা। লটারিতে যেমন একটা পাত্রে অনেকগুলো নাম্বারকে দিয়ে দেওয়া হয় এবং সেটা ঝাঁকানো বা নড়াচড়ানোর পরে আমি যদি 10টা বা 15টাকে সিলেকশন করি সেখান থেকে, তাহলে সেটাকে বলা হয় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তাহলে কি হলো, এটা ইকুয়াল চান্স থাকলো, প্রত্যেক জনেরই এই স্যাম্পলে অন্তর্ভুক্ত হওয়ার ইকুয়াল চান্স আছে, কিন্তু দৈব চয়নের ভিত্তিতে নেওয়াতে প্রত্যেকে এখানে অন্তর্ভুক্ত হতে পারে না। তাহলে যে কটা হয় সেটাকেই আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এখান থেকে বলে থাকি। এটার সুবিধা এবং অসুবিধা কি আছে সেটা একটু দেখি। সুবিধা বলতে গেলে মিনিমাল নলেজ অফ পপুলেশন নিডেড, এর খুব একটা জ্ঞান লাগে না, এর খুব সিম্পলি করা যায়। সকল ছাত্রছাত্রীর তথ্য থেকে এটা কম্পিউটারের মাধ্যমে আমরা করতে পারি। সকল ছাত্রছাত্রী যত আছে তার মধ্যে থেকে র্যান্ডমলি কম্পিউটারকে যদি বলে দিই যে এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়তো 1 লক্ষ স্টুডেন্টস আছে, এখান থেকে হয়তো 1000 স্টুডেন্টকে বেছে দেওয়ার জন্য, তারা হয়তো 1000 স্টুডেন্টকে একদম কমপ্লিটলি র্যান্ডমলি কোনো কিছু বিবেচনা না করে র্যান্ডমলি তার রেজিস্ট্রেশন নাম্বার বা নাম থেকে অথবা যে কোনো থেকে সেটা নিতে পারে। সেটা যে কোনো বিষয়ের হতে পারে, যে কোনো এলাকার হতে পারে, যে কোনো এজের হতে পারে, সেক্ষেত্রে করণীয় কিছু নাই। এই জন্য এটাকে মিনিমাল নলেজ লাগে। ইজি টু অ্যানালাইজ ডাটা, ডাটাকে অ্যানালাইজ করতে খুব সুবিধা হয়। তোমরা বুঝতে পারছো যে এটা খুব স্বল্প সময় খুব সংক্ষেপে এটা তৈরি করা যায় এবং এই ডাটাকে অ্যানালাইজ করতে সুবিধা হয়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লো ফ্রিকোয়েন্সি অফ ইউজ, does not use researchers expertise, larger risk of random error। তার মানে লো ফ্রিকোয়েন্সি অফ ইউজ, এটা ব্যবহারের দিক থেকে খুবই কম নিম্নমানের হয়, কারণ ঠিক অ্যাকুরেট বা পুরোপুরি উপাত্তকে রিপ্রেজেন্ট করতে পারবে না, কারণ র্যান্ডমলি সিলেকশন করা হয়েছে। এটা একই গ্রুপ থেকে বা একই সাবজেক্ট থেকে বেশি জন চলে আসতে পারে, একই এলাকা থেকে বেশি জন চলে আসতে পারে, এরকম সমস্যা দেখা দেয়। লো ফ্রিকোয়েন্সি অফ ইউজ, ডাজ নট ইউজ রিসার্চার্স
রিসার্চারের কোনো এক্সপার্টাইজ এখানে কাজে লাগলো না বা কাজে থাকলো না, এটা খুবই লেমেনের দ্বারা এটা হয়ে থাকে লার্জার রিস্ক অফ র্যান্ডম ইরর। এবং এই র্যান্ডম ইরর অর্থাৎ আমাদের স্যাম্পলিং যে ইরর আছে, অর্থাৎ স্যাম্পলিং যে অ্যাকুরেট রেজাল্ট শো করবে না, এই ইরর এখানে হয়ে থাকে। আমরা এরপরে 2 নম্বরে আসবো স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, population is divided into 2 or more groups called strata. Subsamples are randomly selected from each strata. এবার আমরা ওই কিছু গ্রুপে আগে ভাগ করে নিতে হবে পপুলেশনকে, অর্থাৎ কিছু বিষয়বস্তু বিশ্লেষণ রিসার্চার এখানে প্রয়োগ করবে, কেননা সব গ্রুপ থেকে যেন আসে এই জন্য আগে গ্রুপ ভাগ করে নিবে। তাহলে কি হলো, সর্বপ্রথম তাহলে আমরা আর্টস, সায়েন্স এবং কমার্স 3 গ্রুপে স্টুডেন্টকে ভাগ করে নিতে পারি। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যত স্টুডেন্ট রয়েছে তাদেরকে 3 গ্রুপে আমরা ভাগ করে নিতে পারি, আর্টস, সায়েন্স এন্ড কমার্স। তারপরে আমরা সাবস্যাম্পলস আর র্যান্ডমলি সিলেক্টেড ফ্রম ইচ স্ট্রাটা। তাহলে আর্টস এর মধ্যে থেকে এখন 333 জন স্টুডেন্ট, সায়েন্স থেকে 333 জন স্টুডেন্টস এবং কমার্স থেকে 333 জন স্টুডেন্টস বা বিজনেস স্টাডিজ থেকে 333 জন স্টুডেন্টস নিলে পারে আমার 1000 স্টুডেন্টস আবার হয়ে গেল। তাহলে কি হলো, এখানে স্ট্র্যাটিফাইড হয়ে গেল, অর্থাৎ কিছুটা অ্যাকুরেসি হয়ে গেছে। সব গ্রুপ থেকে এখানে স্টুডেন্ট আসলো, সব গ্রুপ থেকে স্টুডেন্ট এখানে সমানভাবে প্রতিনিধিত্ব করছে। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের মধ্যে থেকে সমানভাবে প্রতিনিধিত্ব করছে। আবার আমরা এরিয়া ভিত্তিতে ওটা, যদি এটা ক্লাস্টারের ক্ষেত্রে আসি, লিস্ট অফ ক্লায়েন্টস এখানে দেখো এই চিত্রের মধ্যে দেখা গেছে বিভিন্ন দেশের এখানে একটা র্যান্ডম সাবস্যাম্পল নেওয়া হয়েছে, স্ট্র্যাটা নেওয়া হয়েছে। আগে এই যে মূলটাকে 3 ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, 3 ভাগের গ্রুপ, এখানে নারী পুরুষ যা আছে থাকুক। তারপরে এখান থেকে আবার র্যান্ডমলি 330 জন, এখান থেকে 10, একই সমানভাবে র্যান্ডমলি এখান থেকে সিলেকশন করে নেওয়া হয়েছে। তাহলে প্রথমে আমাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে নিতে হবে। এটা বিভিন্ন ভিত্তিতে গ্রুপ হতে পারে, বিভাগের ভিত্তিতে, ডিপার্টমেন্টের ভিত্তিতে হতে পারে, এমনকি এরিয়ার ভিত্তিতেও হতে পারে। এটা বিভিন্ন ভিত্তিতে এটাকে আগে একটা গ্রুপ করে নিয়ে তারপরে র্যান্ডমলি সেখান থেকে ভাগ করানো যেতে পারে। এর একটু সুবিধা অসুবিধা আমরা একটু দেখি। অ্যাডভান্টেজেস: assures representation of all groups in sample population। সব গ্রুপেরই এটা পপুলেশনের সব গ্রুপেরই স্যাম্পলের মধ্যে অন্তর্ভুক্ত থাকলো। ক্যারেক্টারিস্টিক্স অফ ইচ স্ট্রাটাম ক্যান বি এস্টিমেটেড এন্ড কম্পারিজন মেডস। এবং ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেক স্ট্রাটামের আমরা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সায়েন্স গ্রুপের আলাদা, আর্টস গ্রুপের, এবং তাদের বৈশিষ্ট্য সেটা আমরা স্পেসিফাই করতে পারি এবং কম্পারিজন করতে পারি, তুলনা করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে আমরা রিকোয়ার্স অ্যাকুরেট ইনফরমেশন অন প্রপোর্শন অফ ইচ স্ট্রাটাম। এখন এখানেও আবার প্রশ্ন দেখা দেয় যে প্রত্যেক গ্রুপকে তো আমরা নিলাম আলাদা করে, কিন্তু প্রত্যেক গ্রুপের স্টুডেন্ট সংখ্যা সমান থাকে না। স্বাভাবিকভাবেই আর্টস গ্রুপে স্টুডেন্ট সংখ্যা বেশি, সেখানে বিভাগের সংখ্যা বেশি। সায়েন্স গ্রুপে হয়তো বিজনেস স্টাডিজ গ্রুপে কিছু কম, তারপরে সায়েন্স গ্রুপে হয়তো আরো কম থাকে। কিন্তু সেই কম স্টুডেন্টস থেকে আমরা একই পরিমাণ স্টুডেন্ট নিচ্ছি, সেক্ষেত্রে অ্যাকুরেট হচ্ছে না। এইভাবেও কিছুটা সমস্যা দেখা দেয়। স্ট্র্যাটিফাইড লিস্ট কস্টলি টু প্রিপেয়ার, আবার এটাকে কিছুটা কস্টলি হয়, আলাদা করে কিছু কাজ বেড়ে গেল, এই জন্য এটাকে আমাদের স্যাম্পলিং এ কিছুটা কঠিন হয়। এবার আসি আমরা ক্লাস্টার স্যাম্পল। এগুলো কিন্তু সবই কিন্তু প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে সবই র্যান্ডমলি করতে হয়। একটা সময় এসে এটাকে প্রথমে ক্লাস্টারে ভাগ করে নেয়। দ্য পপুলেশন ইজ ডিভাইডেড ইনটু সাব গ্রুপস, অর্থাৎ ক্লাস্টার লাইক ফ্যামিলিজ। আমরা এখানে এরিয়ার ভিত্তিতে আমরা ভাগ করে নিতে পারি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগ, অর্থাৎ আমাদের সারা বাংলাদেশের যে কয়টি বিভাগ রয়েছে, বিভাগের ভিত্তিতে আমরা কলেজগুলোকে ভাগ করে নিয়ে সেখানকার স্টুডেন্টগুলোকে ভাগ করে নিতে পারি। তাহলে গোটা বাংলাদেশের প্রতিনিধি, গোটা বাংলাদেশের সম্পূর্ণ এরিয়ার প্রতিনিধিত্ব থাকতে পারে। তাহলে প্রথমে আমরা ক্লাস্টার করে নিতে পারি বিভাগের ভিত্তিতে। যে 8টি বিভাগ রয়েছে, 8টি বিভাগের সমস্ত কলেজগুলোর স্টুডেন্টকে আলাদা করে ভাগ করে নিতে পারি। তারপরে আমরা আবার আরেকটি ভাগে ভাগ করে নিয়ে ক্লাস্টার করে নিয়ে তারপরে সেখান থেকে র্যান্ডমলি আমরা স্টুডেন্ট বাছাই করতে পারি। তাহলে কি হলো, আমাদের পপুলেশন সকল এরিয়া থেকে, বাংলাদেশের সকল এরিয়া থেকে পপুলেশনকে রিপ্রেজেন্টেশন হলো, সেইটাকে আমরা বলি ক্লাস্টার, অর্থাৎ গুচ্ছর ভিত্তিতে। আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ লাল চিহ্নিত গুলো বিভিন্ন গুচ্ছ, আগে গুচ্ছে ভাগ করে নেওয়া হয়েছে। রেড সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 এবং সেকশন 5। A simple random sample is taken from each cluster এবং প্রত্যেক ক্লাস্টার থেকে খুব সিম্পল র্যান্ডমলি এটা সিলেকশন
করা হয়। আমরা এটার সুবিধা অসুবিধা যদি একটু দেখি তাহলে একটা আমরা দেখি এটার সুবিধা অসুবিধা আমরা যদি দেখি তাহলে অ্যাডভান্টেজ হলো ক্যান এস্টিমেট ক্যারেক্টারিস্টিক্স অফ বোথ ক্লাস্টার এন্ড পপুলেশন। প্রত্যেক ক্লাস্টার থেকে নিলে এটা পপুলেশন অধিক রিপ্রেজেন্টেটিভ হয়, প্রতিনিধিত্বপূর্ণ হয়, বেশি প্রতিনিধিত্বপূর্ণ হয়। ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে আমরা দেখতে পাই the cost to each an element to sample is very high. কস্ট হয়ে যায়, একটু কস্ট বেড়ে যাবে, যেহেতু এটাকে ক্লাস্টারে ভাগ করতে হবে। ক্লাস্টারে ভাগ করলে অবশ্যই কস্ট বেড়ে যাবে, যতটা কাজ বেশি করতে হবে ততটা এটা কস্টলিয়ার হবে। each stage in cluster sampling introduces sampling error, এবং আবার প্রত্যেকটা স্টেজে ইরর থাকলে ইরর হতে পারে। the more stage there are the more error there tends to be. বেশি যত স্টেজ যত ভাগ করতে যাব তত বেশি ইরর এর সম্ভাবনা আছে, কারণ প্রত্যেকটা জায়গায় ইররের সম্ভাবনা থাকছে। সেই জন্য এটাকে আমরা বলছি যে এটা সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। এটা আরেকটা পদ্ধতি, এটা সিস্টেমেটিক র্যান্ডম। এটা কিছুটা অন্যান্যগুলোর থেকে কিছুটা সিস্টেম অনুযায়ী করা হয়। সেক্ষেত্রে দেখো এটাকে সাজিয়ে নেওয়া হয় স্টুডেন্টকে, তাহলে স্টুডেন্টকে অর্ডার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিছুটা সিস্টেম ফলো করা কষ্টকর। তবে আমরা ক্লাসের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে সকল স্টুডেন্টকে একটা ক্লাসের মধ্যে বেঞ্চে বসানো হয়েছে, আমরা যদি 100 জন স্টুডেন্ট থাকে আর 10 জনকে যদি নিতে চাই, তাহলে প্রথম 1 নম্বর স্টুডেন্টকে নিলে তাহলে তারপরে 10 নম্বর, 20 নম্বর, 30 নম্বর, 40 নম্বর, 50 নম্বর, 60 নম্বর, 70 নম্বর, 80 নম্বর, 80, 90 নম্বর এবং সর্বশেষ 100 নম্বর। তাহলে 10 জন সিলেকশন হয়ে যায়। তাহলে কি হলো, একটা নির্দিষ্ট সংখ্যা পরপর, অতএব রোল নম্বরের ভিত্তিতে যদি আমি নিতে চাই তাহলে 100 জন স্টুডেন্ট আছে, 10 জনকে আমি স্যাম্পলে নিতে চাই, তাহলে এক রোল নম্বরকে নিলাম, তারপরে ঠিক 10 নম্বর মানে 10 জন পরে, তারপরে ঠিক 20 নম্বর, 30 নম্বর, 40 নম্বর, 50 নম্বর এবং 60 রোল নম্বরধারী, 70 রোল নম্বরধারী এবং 80, 90 এবং 100, এইভাবে নেওয়াটাকে আমরা বলি সিস্টেমেটিক। অর্থাৎ একটা সিস্টেম ফলো করা হয়েছে, এতে কোনো বায়াসনেস থাকে না, এটা র্যান্ডমলিও নেওয়া হলো না, একটা রোল নম্বরের ভিত্তিতে আমরা স্টুডেন্টদেরকে নিলাম। অর্ডার অল ইউনিটস ইন দ্য স্যাম্পলিং ফ্রেম, একটা নির্দিষ্ট অর্ডারে আমরা নিয়ে থাকলাম। দেন এভরি নাম্বার অন দ্য লিস্টেড ইজ সিলেক্টেড স্যাম্পলিং ইন্টারভেল, এবং স্যাম্পলিং ইন্টারভেলটাও আমাদের ঠিক থাকবে। এইভাবে আমরা বড় বড় স্যাম্পলকেও ছোট ছোট করতে পারি, এরিয়া ভিত্তিতে করতে পারি, একটা নির্দিষ্ট এরিয়া পর পর আমরা নিতে পারি, একটা নির্দিষ্ট রেজাল্টের ভিত্তিতে আমরা নিতে পারি, সেটাকে সাজিয়ে নিয়ে হয়তো আমরা করতে পারি। এর সুবিধা অসুবিধা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং এর সুবিধা মডারেট কস্ট, মডারেট ইউসেজ। এক্ষেত্রেও এটার মডারেট কস্ট বলা হচ্ছে, হাই কস্ট এটাকে অ্যাভয়েড করা যায়, কস্ট তো কিছু আছেই, তবে মডারেট হয়। সিম্পল টু ড্র স্যাম্পল, এই স্যাম্পল ড্র করাও খুব সিম্পলি হয়, কারণ এটাকে একটা নির্দিষ্ট সংখ্যা আমাদেরকে নিয়ে সেই রোল নম্বর নিয়ে নিলাম, সেটাকে কম্পিউটারকেও যদি আমরা বলে দিই যে এই নাম্বার, অর্থাৎ 10 জন পর পর একটা নেওয়ার জন্য সারা বাংলাদেশের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের একটা রোল, একটা সিরিয়াল আগে করে নিয়ে সাজিয়ে নেওয়ার পরে কম্পিউটারকে যদি বলি যে প্রতি 1000 বা 100 জন পর পর একজনকে নিতে হবে, তাহলে ঠিক 100 জন পর পর সে একই গ্রুপে ভাগ করে নিয়ে 100 জন পর পর সিস্টেমেটিক্যালি সে নিতে থাকে। ইজি টু ভেরিফাই, এটা ভেরিফাই করা সম্ভব হয়। পিরিয়ডিক অর্ডারিং রিকোয়ার্ড, এটা ডিসঅ্যাডভান্টেজ খুব একটা নাই, তবে পিরিয়ডিক অর্ডারিং, এটা পিরিয়ড একটা নির্দিষ্ট অন্তর অন্তর অর্ডারিংটা লাগে এবং মোটামুটিকে সাজিয়ে নিতে হয়, এটার একটা অর্ডার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে স্টুডেন্টের কোনো নির্দিষ্ট অর্ডার নাই, আমরা জানি সেটাকে আবার করতে গেলে সেটাকে একটা অর্ডারে সাজাতে হবে, সেটা খুব কষ্টকর হয়ে যাবে। এই জন্য এক্ষেত্রে এই স্যাম্পলিংটা অ্যাপ্লিকেবল হবে না, এটা তোমরা সহজে বুঝতে পারছো, আমরাও বুঝতে পারছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর থেকে যদি 1 লক্ষ স্টুডেন্ট থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে 1 লক্ষ স্টুডেন্টকে সিরিয়ালি করা নাই, এটা করতে হলে সময়সাধ্য, ব্যয়সাধ্য এবং ওই কষ্টসাধ্য হয়ে যাবে। সেই জন্য এই পদ্ধতি এক্ষেত্রে অ্যাপ্লাই করা সম্ভব হবে না। এবার আসি আমরা মাল্টি স্টেজ স্যাম্পলিং। মাল্টি স্টেজ বলতে গেলে আমরা কয়েকটা স্টেজে আমরা ভাগ করে নেব স্যাম্পলিং করার জন্য, কয়েকটা স্টেজ, প্রথমে একটা স্টেজ, তারপরে আরেকটা স্টেজ, তারপরে একটা, 3-4 স্টেজে 3-4 ধাপে ভাগ করে স্যাম্পল
করে নেওয়া হবে। প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টগুলোকে আমরা এরিয়ার ভিত্তিতে একটা স্টেজে করে নিতে পারি, অর্থাৎ বিভাগের ভিত্তিতে একটা স্টেজে ভাগ করে নিলাম, 8 ভাগে ভাগ করে নিলাম। 8 ভাগে ভাগ করে নিয়ে তারপরে আমরা সেখান থেকে হয়তো আরো 4টে ভাগ, মানে সেখানকার জেলাগুলির স্যাম্পলিং ইয়ার ভিত্তিতে আমরা ভাগ করে নিতে পারি। র্যান্ডম স্যাম্পলিং এর ভিত্তিতে প্রত্যেক বিভাগে যদি 10টি বা 8টি করে জেলা থাকে, সেখান থেকে 1টি করে জেলা বা 2টি করে জেলা নেওয়ার পরে সেকেন্ড স্টেজে হয়তো জেলা স্টুডেন্ট নেওয়া হয়। জেলার থেকে আমরা থানা পর্যায়ে আসতে পারি, প্রত্যেক জেলা থেকে হয়তো বা সকল জেলার ভিতর থেকে 1টি বা 2টি থানা নিয়ে আমরা এভাবে আমরা আস্তে আস্তে এসে তারপরে আমরা সেখান থেকে 10 জন 20 জন একটা স্টুডেন্টের সংখ্যা নিয়ে প্রত্যেক থানা থেকে কয়েকটা থানা সেখান থেকে সিলেকশন করে নেওয়ার পরে সেই থানা থেকে আমরা আবার সিলেকশন করতে পারি। এটাকে মাল্টি স্টেজ স্যাম্পলিং বলা হয়, অর্থাৎ কয়েক স্টেজে স্যাম্পল, মোট পপুলেশনকে প্রথমে একটা স্টেজে ভাগ করে নেওয়া হয়, তারপরে সেখান থেকে র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে আরেকটা স্টেজে আসা হয়, সেখান থেকে র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে আরেকটা স্টেজে আসা হয়, তারপরে র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে আরেকটা স্টেজে আসা হয়, অর্থাৎ কয়েক স্টেজে আসা হয় সেকেন্ডারি ক্লাস্টার। তার মানে প্রাইমারি ক্লাস্টার একটা হবে, তারপরে সেকেন্ডারি ক্লাস্টার হবে। দেখো চিত্রে দেখা যাচ্ছে 1 নম্বরকে নেওয়া হয়নি, 2 এবং 3 কে নেওয়া হয়েছে এবং 6 এবং 7 কে, এই 4টে ক্লাস্টার নেওয়া হয়েছে। সেখান থেকে আবার 2 নম্বর থেকে 1 ও 2 করা হয়েছে, 3 নম্বর থেকে 7 নম্বর কে নেওয়া হয়েছে, এগুলো র্যান্ডমলি স্যাম্পলিং করা হয়েছে। এখান থেকে 5টা 6টা এভাবে নিয়ে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইদিন দ্য সেকেন্ডারি। এখন এইগুলোকে আবার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে একদম কমপ্লিটলি নিয়ে মাল্টি স্টেজ করা হয়েছে। মাল্টি স্টেজের সুবিধা অসুবিধার ক্ষেত্রে দেখতে পাই মোর অ্যাকুরেট হয়, তাহলে প্রতিনিধিত্বশীল বেশি হয়, মোর ইফেক্টিভ হয়। এটা আমরা বুঝতে পারছি, যেটা মোর অ্যাকুরেট হবে এবং মোর ইফেক্টিভ হবে এবং রিপ্রেজেন্টেশন ইফেক্টিভ হবে। ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা কস্টলি, এটা কয়েক ধাপে করার জন্য অবশ্যই এটা ব্যয়বহুল। ইচ স্টেজ ইন স্যাম্পলিং ইন্ট্রোডিউসেস স্যাম্পলিং এরর। আবার এটা স্যাম্পলিং এরর, স্টেজ যত বেশি হবে তত স্যাম্পলিং এররের সম্ভাবনা থাকছে। দ্য মোর স্টেজ দেয়ার আর, দ্য মোর এরর দেয়ার টেন্ডস টু বি। ওই একই কথা আবার, যে যত বেশি স্টেজ হবে তত বেশি স্যাম্পলিং এরর এর সম্ভাবনা দেখা দিবে, তত বেশি স্যাম্পলিং এররের সম্ভাবনা দেখা দিবে। এবার আসি আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলস। আগের যে সমস্ত আলোচনা সেগুলো সবগুলি ছিল প্রবাবিলিটি স্যাম্পল, সম্ভাবনাময়, সকলেই খুব আসার সম্ভাবনা আছে, ইকুয়াল চান্স আছে প্রত্যেকটা অবজেক্টের স্যাম্পলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, সেই জন্য সেগুলোকে প্রবাবিলিটি স্যাম্পলিং বলা হয়। আর এটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং, অর্থাৎ এটাকে প্রত্যেকটা অবজেক্ট বা প্রত্যেকটা আইটেমের পপুলেশনের অন্তর্ভুক্ত প্রত্যেকটা আইটেমেরই ইকুয়াল চান্স এই স্যাম্পলিং এ অন্তর্ভুক্ত হওয়ার ইকুয়াল চান্স এই স্যাম্পলিং এ থাকে না, সেই জন্য এটাকে নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলা হয়। আমরা দেখি এখানে নন প্রবাবিলিটি স্যাম্পলস কি বলছে এখানে, দ্য প্রবাবিলিটি অফ ইচ কেস being selected from the total population is not known। এখানে বলা হয়েছে যে প্রত্যেক জনেরই সিলেক্টেড হওয়ার সম্ভাবনা এটা অজানা থাকে। ইউনিটস অফ দ্য স্যাম্পল আর চুজেন অন দ্য বেসিস অফ দ্য পার্সোনাল জাজমেন্ট অর কনভেনিয়েন্স। এই ইউনিটকে স্যাম্পলের যে এককগুলি নির্বাচন করা হয় সম্পূর্ণভাবে জাজমেন্ট এবং কনভেনিয়েন্স, মানে বিচার বুদ্ধি বিশ্লেষণ, ব্যক্তিগত বিচার বুদ্ধি বিশ্লেষণ এবং রিসার্চার বা যিনি স্যাম্পল সিলেকশন করবেন তার সুবিধা অনুযায়ী এই স্যাম্পলকে সিলেকশন করা হয়। তাহলে রিসার্চারের বা গবেষক বা যিনি স্যাম্পল সিলেকশন করবেন তার বিচার বুদ্ধি বিশ্লেষণ এবং তার সুবিধার ভিত্তিতেই এই স্যাম্পলিং করা হয়। There are no statistical techniques for measuring random sampling error in a non-probability sample. There are no statistical technique, কোনো statistical technique এখানে ব্যবহার করা হয় না ফর মেজারিং র্যান্ডম স্যাম্পলিং মেজারিং করার জন্য। এখানে ইরোরের ব্যাপারটা, ইরোর ইন এ নন প্রবাবিলিটি স্যাম্পলে ইরোরের থাকতে পারে বা থাকবেই হয়তো। নন প্রবাবিলিটি স্যাম্পলের প্রকারভেদ আমরা দেখি, সেখানে কনভেনিয়েন্ট স্যাম্পলিং, এক নম্বরে কনভেনিয়েন্স, সুবিধাজনক স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং, কোটার মাধ্যমে নেওয়া হয়। জাজমেন্টেড স্যাম্পলিং, এটা পারপোসিভ স্যাম্পলিংও বলা হয়, এটা একদম বিচার বুদ্ধি বিশ্লেষণ করে সেটাকে স্যাম্পলিং নির্বাচন করা হয়। স্নোবল স্যাম্পলিং, এটা এক ধরনের আইটেম যেটা অন্যের কাছ থেকে তথ্য নিয়ে বা অন্যের মতামত নিয়ে এই স্নোবল স্যাম্পলিং এর সাহায্যে স্যাম্পলিং করা হয়। সেলফ সিলেকশন স্যাম্পলিং, এবং সম্পূর্ণ একক
ভিত্তিতে একক কর্তৃত্বের ভিত্তিতে এটা সিলেকশন করা হয়, নিজে নিজে সিলেকশন করা হয়, সেজন্য এটাকে সেলফ সিলেকশন বলা হচ্ছে। কনভেনিয়েন্ট স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই কনভেনিয়েন্ট স্যাম্পলিং ইনভলভস চুজিং রেসপন্ডেন্টস এট দ্য কনভেনিয়েন্স অফ দ্য রিসার্চার। একদম রিসার্চারের সুবিধা অনুযায়ী, রিসার্চারের এই স্যাম্পল নির্বাচন করতে সেটা তার জন্য যা সুবিধা হবে সেটার ভিত্তিতে এটা করা হয়। সেটা করতে তার যদি কষ্ট কমে, সময় কমে, শ্রম কমে, খরচ কমে, যে কোনো বিষয়ে সে চিন্তা ভাবনা করতে পারে, এটা তার সুবিধাজনক ইয়েতে সেটা উল্লেখ করা হয় কনভেনিয়েন্ট স্যাম্পলিং এর তথ্য বা উপাত্ত বা ইনফরমেশন, উপাত্তের ভিত্তিতে ইনফরমেশন তৈরি করলে সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা নির্ভর করছে যারা এটাকে রিসিভ করবে বা গ্রহণ করবে তার উপরে। যেহেতু সিস্টেম আছে এবং তিনি রিসার্চার সেটা উল্লেখ করতেই পারে এবং সেটার ব্যাখ্যাও তিনি দিতে পারে কেন তিনি কনভেনিয়েন্ট স্যাম্পল গ্রহণ করেছেন। এক্ষেত্রে হয়তো তার দূরের জিনিসের থেকে কাছের জিনিস নিলে সুবিধা হবে বা কাছের জিনিস এর কার্যকারিতা বেশি হবে, আবার অনেক ক্ষেত্রে দূরের জিনিস নিলে কাছের জিনিসের থেকে সুবিধা হবে, এরকম হতে পারে। স্টুডেন্টকে বাছাই করার ক্ষেত্রে সেই রকম কনভেনিয়েন্স আশেপাশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কলেজগুলির থেকে নেওয়া হতে পারে, এই অঞ্চলের কলেজগুলি থেকে নেওয়া হতে পারে। সুবিধা আমরা দেখি কনভেনিয়েন্ট স্যাম্পলিং এর সুবিধা, ভেরি লো কস্ট, খুবই খরচ কম, যেহেতু সুবিধা অনুযায়ী সুবিধাভাবে নেওয়া হয়। এক্সটেন্সিভ ইউজড বা আন্ডারস্টুড, এটা খুব ব্যাপকভাবে এটা ব্যবহার করা হয়, সহজেই ব্যবহার করা যায়। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে অবশ্যই যেটা বললাম, ভেরিয়েবিলিটি অ্যান্ড বায়াস ক্যান নট বি মেজার্ড অর কন্ট্রোলড। বায়াসনেস থাকতেই পারে, রিসার্চারের একদম সম্পূর্ণভাবে পক্ষপাতিত্ব ভিত্তি করা হয়, ভেরিয়েবিলিটি থাকবে না, সব ধরনের গ্রুপ এটাকে বৈচিত্র্যপূর্ণ হবে না। প্রজেক্টিং ডেটা বিয়ন্ড স্যাম্পল নট জাস্টিফাইড, এই যে ডেটা এটা জাস্টিফাইড হবে না, এটাকে জাস্টিফাই করা যাবে না, কারণ এটার স্যাম্পল কালেকশন বা স্যাম্পল নির্বাচনের ভিতরে যদি ত্রুটি রাইজ করে তাহলে সেক্ষেত্রে জাস্টিফাইড করা যাবে না। রেস্ট্রিকশন অফ জেনারেলাইজেশন, এবং জেনারেলাইজেশন করতেও এটা রেস্ট্রিকশন হবে, সবকিছু এটা বলা ওইভাবে যাবে না। আমরা চিত্রের মাধ্যমে দেখো এটা কিভাবে এটা কনভেনিয়েন্স হচ্ছে, নিচ থেকে একজন একটা চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, যার কাছ থেকে যেটা সুবিধা সে সেটাই নিচ্ছে, গ্রহণ করছে। কাছ থেকে যদি নিতে চাই তাহলে দূর, দূর থেকে নিতে চাইলে কাছে, এইভাবে এটার একটা চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। কোটা স্যাম্পলিং, এবার আসি আমরা পরের জাজমেন্টাল পদ্ধতির আরেকটা, অর্থাৎ নন প্রবাবিলিটি পদ্ধতির দ্বিতীয় পদ্ধতি, সেটা হচ্ছে কোটা স্যাম্পলিং। The population is first segmented into mutually exclusive subgroup just as a stratified sampling. Stratified sampling এর মতোই এটাকে গ্রুপে ভাগ করে নেওয়া হয়, কিন্তু কিসের ভিত্তিতে? কোটার ভিত্তিতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে আমরা বিভিন্ন কোটায় অগ্রসর, অনগ্রসর, তারপরে ফিমেল, মেল, এরকম বিভিন্নভাবে কোটাতে আগে ভাগ করে নিয়ে তারপরে আমরা সেখান থেকে আমরা স্যাম্পলিং সিলেকশন করতে পারি। কারণ সব গ্রুপের আমরা দেখেছি, আমরা চাকরির ক্ষেত্রেও দেখেছি যে বিভিন্ন গ্রুপকে এগিয়ে দেওয়ার জন্য, বিভিন্ন গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য, সব গ্রুপ থেকে যেন চাকরি বাকরি পায়, সব ইয়ের থেকে, সেই জন্য যাতে কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়। স্যাম্পলিং এর ক্ষেত্রেও ঠিক সেই কোটা, অর্থাৎ সকল রিপ্রেজেন্টেশন যেন হয়, সেই জন্য কোটার ভিত্তিতে করা হয়। কোটাটাও নেওয়া হবে ঠিক জাজমেন্টের উপরে বা নন প্রবাবিলিটিক ওয়েতে, রিসার্চারের বিচার বুদ্ধি বিশ্লেষণের ভিত্তিতে কোন কোটা থেকে কতজন স্যাম্পলিং অন্তর্ভুক্ত হবে, কোন কোটাকে গ্রহণ করা হবে, কেটাকে গ্রহণ করা হবে, সেটা তার ভিত্তিতে হবে। সেজন্য এই অনুযায়ী করাকে সেটাকে কোটা স্যাম্পলিং বলে। অ্যাডভান্টেজ হচ্ছে কোটা স্যাম্পলিং এর, ইউজড হোয়েন রিসার্চার বাজেট ইজ লিমিটেড। এটা রিসার্চারের বাজেট যখন খুব কম থাকবে, কারণ এটা কস্টলি আর যখন বেশি হয়ে যায় তখন সেটাকে নন কস্ট বা নো কস্ট হিসাবে এটাকে ব্যবহার করা হয়। ভেরি এক্সটেন্সিভলি ইউজড, খুব এক্সটেন্সিভলি ব্যবহার করা হয়। নো নিড ফর লিস্ট অফ পপুলেশন এলিমেন্টস, এই লিস্ট লাগে না সবগুলোর, এখান থেকে কোটার ভিত্তিতে নিয়ে নেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে। ডিসঅ্যাডভান্টেজ হলো ভ্যারিয়েবিলিটি অ্যান্ড বায়াস ক্যান নট বি মেজার্ড কন্ট্রোলড, ওই যে বৈচিত্র্যপূর্ণ এবং বায়াসও এটাকে মেজার করা যায় না, বায়াসনেস কিছু থেকেই থাকতে পারে কোটার যখন আসবে। টাইম কনজিউমিং, ওই কোটা সিলেকশনের জন্য সময় লাগবে। প্রোটেক্টিং ডেটা বিয়ন্ড স্যাম্পল নট জাস্টিফাইড, এটাকেও এই স্যাম্পলের ডেটাকে উপাত্ত যে উপাত্ত থেকে প্রস্তুতকৃত তথ্য খুব একটা জাস্টিফাই করা যায় না, জাস্টিফাইড হবে না এখানে।
সেই হিসাবে এটাকে আমরা অসুবিধা হিসাবে ধরে নিতে পারি। এবার আসি আমরা জাজমেন্টাল স্যাম্পলিং। রিসার্চার এমপ্লয়েজ হিজ অর হার ওন এক্সপার্ট জাজমেন্ট অ্যাবাউট, এটা একদম কমপ্লিটলি রিসার্চারের জাজমেন্ট, বিচার বুদ্ধি, বিশ্লেষণ, তার জ্ঞান, তার দক্ষতা, এটার উপরে ভিত্তি করে এই স্যাম্পলিং নেওয়া হয়। এটাকে যদিও বলা হয় এটা পক্ষপাত দুষ্ট হতে পারে, কিন্তু তারপরেও রিসার্চারের বিচার বুদ্ধি বিশ্লেষণ প্রয়োগ করে যদি এটাকে স্যাম্পলিং করা যায়, অনেক সময় দেখা যায় যে গবেষণার ক্ষেত্রে আমাদের স্যাম্পলিং গবেষক অবশ্যই তার বিচার বুদ্ধি বিশ্লেষণ করলে এটা গবেষণা বেশি সাকসেসফুল হবে বিধায় সেই হিসাবে নিতে চাই। এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের যে ভ্যাকসিনের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের স্যাম্পল হিসাবে কাদের মধ্যে প্রয়োগ করা হবে সেটা নিশ্চয়ই গবেষকরা কোন কোন গ্রুপের মধ্যে কাদেরকে এটা ভ্যাকসিনে অ্যাপ্লাই করলে পারে এটা মোর ইফেক্টিভ হবে, সেটা নিশ্চয়ই তাদের এক্সপার্টাইজ দ্বারা তারা চিন্তা। এটা র্যান্ডামলি স্যাম্পলিং যদি আমরা করে থাকি তাহলে তার পছন্দনীয় গ্রুপ নাও আসতে পারে, সেক্ষেত্রে তার পরীক্ষাটা কতটুকু ইফেক্টিভ হবে বা হবে না সেটা উনি গবেষক হিসেবে উনি বলতে পারবেন। যাই হোক, এর সুবিধা আমরা দেখি, দেয়ার ইজ এ অ্যাসুরেন্স অফ কোয়ালিটি রেসপন্স। এই যে কোয়ালিটি রেসপন্সের অ্যাসুরেন্স হবে, তার মানে যাকে যাকে তার প্রয়োজন এই ভ্যাকসিনের পরীক্ষা করার জন্য ঠিক তাকে তাকেই সে নিতে পারবে, তাহলে তার ফলাফলটা অ্যাকুরেট হবে। কেননা কোনো নির্দিষ্ট স্পেসিফিক পার্সন না হয়ে যদি আনস্পেসিফিক পার্সন হয়ে যায় তাহলে তার ফলাফল রেজাল্টটা ঠিক ওইভাবে আসবে না। সেই জন্য তাকে তার বিচার বুদ্ধি বিশ্লেষণের মাধ্যমে তার ফলাফলটা অ্যাকুরেট হবে, এই জন্য এটাকে সুবিধাজনক বলা হয়, মোর অ্যাকুরেট এটাকে বলা হয়। এবং এটা ক্ষেত্র বিশেষে এটার ছাড়া অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করলে সেটা কার্যকর হয় না। মেড দ্য স্পেসিফিক অবজেক্ট, এই যে আবার আমি যে কথাটা বললাম, যে কোনো বিশেষ উদ্দেশ্য এটাকে পূরণ করা সম্ভব হয়। এটা অন্ততপক্ষে ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি এবং সেটাই করা হয় বর্তমানে, সেটাই করা হচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বায়াস সিলেকশন অফ স্যাম্পল মে অকার, এটা বায়াস সিলেকশন হতে পারে। অনেকে প্রশ্ন তুলতে পারে যে এটা বায়াসলি সিলেকশন করে রিসার্চার সেটাকে প্রুভ করতে সক্ষম হয়েছে, সেরকম প্রশ্ন থাকতে পারে, থাকার সম্ভাবনা আছে। তবে এটা নির্ভর করছে যে কোন গ্রুপ রিসার্চ করছে তার বিশ্বাসযোগ্যতার উপরে। টাইম কনজিউমিং প্রসেস এবং এটা অবশ্যই একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ তাদেরকে বেছে বেছে সিলেকশন করা অবশ্যই টাইম, তাদেরকে খুঁজে বার করা সেই গ্রুপকে বা সেই নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করা এটা অবশ্যই সময়ের ব্যাপার, সেই জন্য এটাকে একটা সময়সাধ্য বলা হয়। এটা হচ্ছে তার অসুবিধা আর কি। এবার আসি আমরা স্নোবল স্যাম্পলিং। আমি স্নোবলের কথা বলছিলাম, দ্য রিসার্চার স্টার্টস উইথ এ কি পারসন এন্ড ইন্ট্রোডিউস দ্য নেক্সট ওয়ান টু বিকাম এ চেইন। একজন কি পারসন আগে সিলেকশন করে নেয় এবং তার মাধ্যমে পরবর্তী স্যাম্পলগুলো সিলেকশন করা হয়। অর্থাৎ প্রথমে একজনকে সিলেকশন করা হয়, তারপরে কি পারসন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সিলেকশনের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমে তার অধিভুক্ত কলেজের শিক্ষকদেরকে আগে নির্বাচন করতে পারে। শিক্ষকদের মাধ্যমে তখন সেই চেনের মাধ্যমে আবার স্টুডেন্ট, শিক্ষক আবার একজন ভালো স্টুডেন্টকে নিতে পারে, সেই স্টুডেন্টের মাধ্যমে তারপরে আরেকজন স্টুডেন্ট। এইভাবে যে উদ্দেশ্যে আমাদের রিসার্চ করা হবে বা যে উদ্দেশ্যে স্যাম্পলিং নেওয়া হবে সেই উদ্দেশ্য পারপাস সার্ভ করা যাবে একটা চেনের মাধ্যমে, সেটাকে আমরা স্নোবল স্যাম্পলিং বলি। এটা স্নোবল স্যাম্পলিং করার সুবিধা হচ্ছে এটা লো কস্ট, ইউজফুল ইন স্পেসিফিক সার্কামস্টেন্স অ্যান্ড ফর লোকেটিং রেয়ার পপুলেশন। এটা রেয়ার পপুলেশনকে লোকেটিং করার সুবিধা হয়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নট ইন্ডিপেন্ডেন্ট, এটা স্বাধীন না, আর প্রজেক্টিং ডেটা বিয়ন্ড স্যাম্পল নট জাস্টিফাইড, এটাকেও ওই ডেটাকে থেকে যে তথ্য হয় সেটাকেও জাস্টিফাই করা সম্ভব হয় না, যেহেতু এটা একটা চেনের মাধ্যমে নেওয়া হয়েছে, একটা গ্রুপের মাধ্যমে নেওয়া হয়েছে, এই জন্য এটাকে ইয়ে করা হয়। সেলফ সিলেকশন স্যাম্পল, এখানে আসি সেলফ, নিজে নিজে। ইট অকার্স when you allow each case usually individuals to identify their desire to take part in the research. রিসার্চার এটা নিজে নিজে করে থাকে, এটাও অনেকটা জাজমেন্টালের পদ্ধতির মতোই। তারপরে একদম নিজের সুবিধা অনুযায়ী করে থাকে, এটা মোর অ্যাকুরেট হয়। এই যে এটা বলছে ইউজফুল টু স্পেসিফিক সার্কামস্টেন্স টু সার্ভ দ্য পারপাস, সেই পারপাসকে সার্ভ করে। আর অসুবিধার ক্ষেত্রে মোর কস্টলি ডিউ টু অ্যাডভার্টাইজিং করতে হয়, মাস আর লেফট, এটা খুব ঘন হয়ে যায়। এবার আসি আমরা একটা স্যাম্পলিং ইরর, এটা খুব সামান্য একটু আলোচনা। স্যাম্পলিং ইরর, আমরা জানি যে প্রত্যেকটা স্যাম্পলের যেহেতু রিপ্রেজেন্টেটিভ হোল পপুলেশনকে নেওয়া হয় না, একটা অংশকে নেওয়া হয়, সেই জন্য এটার মধ্যে কিছু ইরর থাকতেই পারে, কারণ 100% এটা অ্যাকুরেট হবে না।
সেই ইরর বের করার জন্য আমাদেরকে কিছু পদ্ধতি বা অ্যাপ্লাই করে ইররকে বের করে নিতে হয়। The errors which arise due to the use of sampling surveys are known as the sampling error. এটাকে ইরর বলা হয়, যেটা ওই বিভিন্ন পদ্ধতি ব্যবহার করার ফলে যে ইরর অনুষ্ঠিত হয় সেটাকে। কি টু টাইপস অফ স্যাম্পলিং ইরর, দুই ধরনের ইরর হবে, একটা বায়াসড ইরর আর একটা আনবায়াসড ইরর। ডিউ টু সিলেকশন অফ স্যাম্পলিং টেকনিক, সাইজ অফ স্যাম্পলিং, এটা যদি বায়াসনেস কাজ করে তাহলে বায়াসড ইরর হবে, আর বায়াসড ইরর যদি কাজ না করে, আনবায়াসডলি যদি থাকে, আনবায়াসড ইরর মধ্যে ওই র্যান্ডম স্যাম্পলিং ইরর থাকবে, অর্থাৎ র্যান্ডমলি নেওয়ার ফলে যে এটা তো করার কিছু নাই, এটা ভালো একজন ইয়া কিন্তু ওই লটারির মাধ্যমে সে হয়তো আসতে পারলো না, একজন লেস ক্যালিবারের কেউ হয়তো এসে গেল, এটা আমাদের করার কিছু নাই, এটাকে আনবায়াসড ইরর বলা হয়। মেথডস অফ রিডিউসিং স্যাম্পলিং ইররস, কিভাবে আমরা এটাকে আমরা ইররকে রিডিউস করতে পারি। এখানে দেখো তোমরা কিভাবে কয়েকটা পদ্ধতি আছে। স্পেসিফিক প্রবলেম সিলেকশন, আমরা প্রবলেমকে খুব নির্দিষ্টভাবে সিলেকশন করব। সিস্টেমেটিক ডকুমেন্টেশন অফ রিলেটেড রিসার্চ, কোন রিসার্চ আমরা করছি সেটার জন্য সিস্টেমেটিক ডকুমেন্টেশন করে নিতে হবে। ইফেক্টিভ ইনিউমারেশন, গণনাটা ঠিক করতে হবে কতজন নিব। ইফেক্টিভ প্রি টেস্টিং, খুব কার্যকরভাবে প্রথমে টেস্টিং করতে হবে। কন্ট্রোলিং মেথোলজিক্যাল বায়াস যেন না থাকে। সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পলিং টেকনিক্স, টেকনিক্সটা আমাদেরকে অবশ্যই কোনটার জন্য কোনটা প্রযোজ্য সেটাকে আমাদেরকে সিলেকশন করতে হবে। নন স্যাম্পলিং ইররস, নন স্যাম্পলিং ইররস এর ক্ষেত্রে রেফার্স টু বায়াসেস অফ মিস্টেক অফ কালেকশন অফ স্যাম্পলিং। কজেস ফর নন স্যাম্পলিং ইররস, কি কারণে আমাদের কজেস হয় সেটা আমরা কারণ: স্যাম্পলিং অপারেশন, ইনএডিকুয়েট অফ রেসপন্স, মিসআন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট, ল্যাক অফ নলেজ, কনসিলমেন্ট অফ দ্য ট্রুথ, যে কোনো সত্য যদি আমরা লুকাই রাখি তাহলে স্যাম্পলিং ইররস হয়ে যাবে। লোডেড কোশ্চেন, কোনো কোশ্চেন যদি বেশি হয়ে যায়, প্রসেসিং ইররস কে যদি না করতে পারি তাহলে আমাদের কারণ হবে। এই মোটামুটি আমাদের আলোচনা। এই আলোচনা থেকে আমরা নিশ্চয়ই তোমাদের কাছে স্যাম্পলিং বিষয়ে পরিষ্কার হবে। আমাদের সবাইকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস শেষ করছি। ক্লাসের বুকস আর রেফারেন্স হিসেবে তোমরা যে সমস্ত বইগুলো আগে আমি উল্লেখ করেছি সেই সমস্ত ইয়েগুলো তোমরা নিতে পারো সিলেকশন হিসেবে। তোমাদের বই সিলেকশনের মধ্যে আমরা দেখো এই বইগুলো তোমরা পড়তে পারো। এর আগের ক্লাসগুলোতেও আমি এই বইগুলো সম্পর্কে আমরা নেওয়ার চেষ্টা করেছি। বিজনেস স্ট্যাটিস্টিক্স অফ প্র্যাকটিস, লরেন্সের বই, বিজনেস স্ট্যাটিস্টিক্স রফিকুল ইসলাম, বিজনেস স্ট্যাটিস্টিক্স এসপি এন এমপি গুপ্তা আর এম এ কালামের বিজনেস স্ট্যাটিস্টিক্সের বই। এই বইগুলোর সাহায্যে তোমরা নিতে পারো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।